এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ ওসমান হাদি, সঙ্গে আছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ। সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি। শঙ্কা নেই, ভোট নিয়ে ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। মহান বিজয় দিবসকাল, মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণ করবে গোটা জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা বলয়। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজন্ম কেন্দ্রে। পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়, নতুন করে চালু করার দাবি স্থানীয়দের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গুরুতর আহত ওসমান হাদি সিঙ্গাপুরের পথে। দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। সিঙ্গাপুর পৌঁছাতে ঘণ্টা 4 সময় লাগবে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন বাংলাদেশ হাইকমিশন। বেলা 2টার মিনিট 5 আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11টা 20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। দুপুর 1:15টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোড় করে দেয়। সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক। ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 2জনকে আটক করা হয়েছে। এ নিয়ে ঘটনায় মোট 8জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানার মামলায় হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মূলত আমরা যে
প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বিজেপি। সকালে ময়মনসিংহ সদরে বিজেপি সেক্টর কমান্ডার কার্যালয়ের হলরুমে ব্রিফিং করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিজেপির ধারণা, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায়। সেই মোটরসাইকেলটি হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে ফিলিপ নামে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে বিজেপি। বর্তমানে ফিলিপকে আটকের চেষ্টা চলছে বলেও জানান সেক্টর কমান্ডার। কিছুটা কনফিউশনের ভিতরে আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি। তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এ ঘটনায় এক দুজন নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকেই। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর, তার খোঁজ করেছেন সহকর্মী মশিউর অনেক। 12 ডিসেম্বর 2025 শুক্রবার জুমার নামাজের পর অটোরিকশায় করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুস-সালা জামে মসজিদের সামনে পৌঁছান, ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী। প্রশ্ন হলো, এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্মসংগঠিত করে পালিয়ে যেতে পারে আততায়ীরা? যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে। আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে, যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায়, এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে। যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের। সময় দুপুর 2:20। বক্স কালভার্ট রোডের বাইতুস-সালা জামে মসজিদের সামনে দিয়ে রিকশায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা। হাদির রিকশায় ছিল তিনি নিজে সহ আরও একজন। হঠাৎ মোটরসাইকেলের দুই আততায়ী পেছন থেকে গুলি ছোড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে। এরপরই দ্রুত বেগে হাদির রিকশা পেরিয়ে পালিয়ে যায় আততায়ীরা। এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় গিয়েছিল? আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে পেরিয়ে যায় বক্স কালভার্ট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে। এরপর বক্স কালভার্ট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুনবাগিচার দিকে। সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্তান, অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা। মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায়। সেখান দিয়ে বের হওয়ারও আরও 3টি রাস্তা, তার মধ্যে শিল্পকলা ভবন, অন্যটি প্রেস ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক। ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি? সেগুনবাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরেই। যেভাবে দেখছি এইভাবে সেমটাই, আর কয়েক জায়গায় দেখলাম যে অবস্থা, এই অবস্থা আমি দেখছি, কিন্তু ফেসটা পুরো ভাসে না। সব জায়গার মধ্যে দেখলাম যে ফেসটা তার ভাসে না, যে স্পিডে আসছে ওই স্পিড, আরও স্লোভাবে আসলে সে তো শ্যুট করে মানে তারা উড়ে করে চলে গেছে। আমি ধরতে গেলাম, পুলিশে আমারই আগে হেরস্তা করবো, দেন আপনি কি দেখছেন, কি জানেন, আপনি সাক্ষী দেন, আপনি থানায় চলেন। এই কারণে, বিশেষ করে এই কারণেই মনে করেন মূলত কেউ আগায় না। শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম। শাহবাগ হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে। তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি। নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ। সে এখন 3 দিনের রিমান্ডে। ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি, আততায়ীরা যেন পালিয়ে যেতে না পারে।
পুলিশ এখনও বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। আবার হালুয়াঘাট সীমান্ত থেকে 2 মানব পাচারকারীকে আটকও করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গেছে ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার তথ্য। বাট আমরা ট্রাই করতেছি। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই পালিয়েছে ফয়সাল আলমগীর, যে কাজে সহায়তা করেছে আটক দুজনই। মাঝে 2 বার দুটো প্রাইভেট কার বদলের তথ্য পাওয়া যাচ্ছে। তবে কারা তাদের জন্য এসব ব্যবস্থা করে রেখেছিল তাদের খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিইসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান, এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান মক ভোটে অংশ নেওয়া তরুণরা। দুর্নীতি দেন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে, এরকম টাইপের মানুষ। সৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর জনগণের জন্য কোন প্রার্থী কি অঙ্গীকার নামা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমাদের কথা ভাববে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থ চিন্তা করবে। আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করুক, প্লাস আমরাও যে একটা দেশের নাগরিক, সেই নাগরিক হিসেবে যে আমাদের প্রাপ্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তার যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বা আমাদেরকে তারা দেয়। শুধু ভোটদানই দায়িত্ব শেষ নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করার কথাও বলছেন তরুণ ভোটাররা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। এবার সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরে বাড়তি নিরাপত্তা। সিসিটিভির পাশাপাশি নজরদারি থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমাদের 4000-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে।
16 ডিসেম্বর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। গাজীপুর 6 আসন বিলুপ্তির পর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি হাসান উদ্দিন সরকার। দুপুরে টঙ্গীর হাসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর 6 আসন বিলুপ্তির পর গাজীপুর 2 আসনের প্রেক্ষাপট আমূল পরিবর্তন হয়েছে। পূর্বে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমানে আর সেই প্রেক্ষাপট নেই। মনোনীত প্রার্থীর প্রতি শ্রদ্ধা রেখে আসনটিতে জয়লাভের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান হাসান উদ্দিন সরকার। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়তনের দিক দিয়ে, পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে বিবেচনা করে যার হাতে দানের শীষ নিরাপদ, তার হাতে দানের শীষ দেওয়া হবে, এই বিশ্বাস আমরা করি। মনোনয়ন জমা দেওয়া হবে, যিনি পেয়েছেন তিনিও দিবেন, আমাদের পক্ষ থেকেও 1-2 জন দিবেন, আরও কেউ দিতে পারে। সালাউদ্দিন সরকার আগামী দিনে এই এলাকা থেকে পার্লামেন্টের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দায়িত্ব পালন এবং রাজপথে সক্রিয় উপস্থিতির পর বাবার আসনেই লড়াইয়ের সুযোগ পেয়েছেন তিনি। নারী নেতৃত্বের শক্ত অবস্থান, তৃণমূলমুখী জনসংযোগ আর মানবিক কর্মকাণ্ড সব মিলিয়ে ভোটের মাঠে তৈরি করেছেন স্বতন্ত্র পরিচয়। জনগণের ভোটে সংসদে গিয়ে মানুষের কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছেন রীতা। সকাল থেকে গভীর রাত নির্বাচনী মাঠে ব্যস্ত মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রীতা। জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক হিসেবে দলের প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার সেই অভিজ্ঞতাকে শক্তি করে লড়ছেন ভোট যুদ্ধে। এখানে যাচ্ছে মানুষের উৎসাহ, উদ্দীপনা আমাকে আরও শক্তি যোগাচ্ছে। আমাকে ধানের শীষে কাজ করার যে প্রেরণা আমি মাঠ পর্যায় থেকেই সেটা পাচ্ছি। রীতার প্রয়াত বাবা হারুনার রশিদ খান মুন্নু এই আসনে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে আসনটি দখলে নেয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার বাবার সেই আসন পুনরুদ্ধারে ভোটের মাঠে রীতা। বাবা সারা মানিকগঞ্জে তার যে অবস্থান, মানুষের জন্য, এলাকার জন্য যা কাজ করে গিয়েছেন, আমি কিন্তু সেটার সুফলটা এখন ভোগ করছি। যেখানে যাচ্ছি সবারই মুন্নু সাহেবের মেয়ে এটাই প্রথম চলে আসে। তো এই পাওয়াটা কিন্তু একজন মেয়ে হিসাবে আমার কাছে অনেক বড়। মানিকগঞ্জের প্রত্যেকটি মানুষেরই পাশে দাঁড়িয়েছেন এবং তাদের এই সুখ দুঃখে সর্বদাই পাশে থেকে ওনাদের সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেছেন। মানিকগঞ্জের যে 65টা যে ইউনিয়ন, 7টা থানা, 2টা পৌরসভা, এমন কোনো একটা জায়গা নাই যেখানে তার রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ বলেন, যেখানে তার অবদান নেই। দলীয় দায়িত্বশীল পদে থাকা নারী নেতৃত্ব হিসেবে স্থানীয় পর্যায়ে নারীদের সংগঠিত করতে কাজ করছেন তিনি। নারীদের স্বাবলম্বী করা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন তার নির্বাচনী অঙ্গীকারে। ছোট ছোট করে যাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের যাতে সুবিধা হয়, তার জন্য অগ্রসর হয়ে আসে, সেদিকে উনি লক্ষ্য রাখবেন। আমরা সেইভাবে আগামীতে কাজগুলি করার চেষ্টা করব। শুধু রাজনৈতিক নেত্রী হিসাবে নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তার আলাদা পরিচিতি। নারী নেতৃত্বের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা নিয়ে ভোটের মাঠে লড়ছেন রীতা। এই যাত্রা কতদূর এগোবে তা নির্ভর করছে সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসনের ভোটারদের সিদ্ধান্তের ওপর। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে ভেজাল জিরা বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দুপুরে এলেঙ্গা কলেজ রোড এলাকায় মালেক এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় ভারতীয়, মিশরীয় ও দেশের বিভিন্ন জেলার জিরার সাথে নিম্নমানের জিরা মিশিয়ে বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, ভেজাল ও অবৈধ পণ্য বিক্রি রোধে নিয়মিত এই অভিযান চলবে। জিরার সাথে বিভিন্ন ধরনের অপদ্রব্য হিসাবে তারা নতুন যে মোড়ক, এই মোড়কগুলো তারা ঢাকা থেকে ক্রয় করে, বিশেষ করে ডায়মন্ড যে ব্র্যান্ডের যে মোড়কটা, এটা ইন্ডিয়ান একটা প্যাকেট, সেই প্যাকেটে ভরে, মানে বিভিন্ন প্যাকেট থেকে জিরা বের করে সেটাকে মিক্স করে এই ডায়মন্ড প্যাকেটে করে বাজারজাত করছে।
এদিকে মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সকালে গাংনী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এই সময় মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে আকমল স্টোরকে 1 লাখ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে আমিন মিষ্টান্ন ভাণ্ডারকে 50,000 ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় এসএস ফার্মেসিকে 25,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহী বিভাগের 8 জেলায় স্থাপন করা গভীর নলকূপের হিসাব চেয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়। সকালে এই সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পৌঁছেছে। সংশ্লিষ্টরা জানান, রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে চিঠিটি দেওয়া হয়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিএমডিএ, বিএডিসি ও ব্যক্তি পর্যায়ে স্থাপন করা সব গভীর নলকূপের সংখ্যা আগামী 18 ডিসেম্বরের মধ্যে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি আলাদা করে পরিত্যক্ত নলকূপকেও চিহ্নিত করার আদেশ দেওয়া হয়েছে। খুলনার রূপসায় কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও হয়নি কেউ। এর আগে গতকাল রাত 10টার দিকে উপজেলার জাবুসা অটো গ্যাস ফিলিং স্টেশনের পাশে হয় এই হত্যাকাণ্ড। নিহত ব্যবসায়ীর নাম সাগর শেখ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর পূর্বপাড় এলাকায় নিজ বাসার দিকে যাচ্ছিলেন সাগর। গ্রিন বাংলা হাউস গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও 2006 সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। এরপর প্রায় থমকেই যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা। পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র একসময় পাবনা ও আশপাশের জেলায় পোনা সরবরাহ করা হতো এখান থেকে। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ। 1990 সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার নন্দনপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় 37 বিঘা জমিতে 10টি নার্সারি, পুকুর খনন, ট্যাঙ্ক, সীমানা প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়। চালু থাকা অবস্থায় প্রতি বছর হাজার হাজার কেজি পোনা উৎপাদন হতো প্রজনন কেন্দ্রটিতে। 2005 সালে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে চুক্তি নবায়ন না হলে বন্ধ হয়ে যায় প্রজনন কেন্দ্রটি। 2006 সালে এটি ইজারা নেয় সাথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমবায় সমিতি। এরপর থেকেই শুরু প্রজনন কেন্দ্রের দুরবস্থা। বিগত সরকারের আমলে প্রজনন কেন্দ্রটি দখলে নিয়ে খামার গড়ে তুলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে মৎস্য প্রজনন কেন্দ্রটির দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় মাছের পোনাটা যাইতো, হাসারি ছিল তো এই ধানি পোনা তৈরি হইতে। গরু বাছুর পালতেছে, পুষতেছে, মানুষের বেড়া বহি লাগতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। সরকার যদি কারোর কাছে লিজ দেয় তাহলে মনে করেন যে ফেলা না রাখিয়া লিজ দেওয়াটাই ভালো হবে। মৎস্য কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যথাযথ নিয়ম মেনে আবেদনের আহ্বান পাউব কর্মকর্তার। মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে স্যাররা যদি এটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যদি পদক্ষেপ নেন, তাহলে অবশ্যই আমরা এখানে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে আমাদের সরকারের অন্যান্য যে মৎস্যবীজ উৎপাদন খামারগুলো আছে, সেই খামারের আদলেই আমরা সেটি পরিচালনা করে সরকারের রাজস্ব আদায়ে অবদান রাখতে পারবো। প্রপার চ্যানেলে যদি তারা অ্যাপ্লিকেশন করে যে না এখানে আরো মৎস্য উৎপাদন করা সম্ভব বা তারা যদি নিতে চায়, তাহলে তো প্রপার চ্যানেলে করলে পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্যের ভিতরে একটা যৌথ চুক্তিনামায় তাদের হয়তো এটা নিতে পারে আর কি। পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কেন্দ্রটি আবার চালু হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ রংপুরের নীলদরিয়া রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের পথে। রাজা নীলাম্বরের রাজধানীর পাশাপাশি পীর ইসমাইল গাজীর স্মৃতিচিহ্ন বিজড়িত স্থানটি নিয়ে কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের। এর মধ্যে নীলদরিয়ার 15 একর জমি চলে গেছে প্রভাবশালীদের দখলে। তবুও নীরব প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর মাছ চাষের জন্য ইজারা দিয়ে দায় সেরেছে প্রশাসন। ওরে নীলদরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। নীল আকাশ, স্বচ্ছ জলরাশি আর দুই পাড়ে সারি সারি সবুজের সমারোহ নিমিষেই মন শান্ত করে তোলে প্রকৃতির অপার্থিব এই সৌন্দর্য। রুইয়া রুইয়া বলছি নীলদরিয়ার গল্প। রংপুরের পীরগঞ্জের চতরায় অবস্থিত রাজা নীলাম্বর দেবের রাজকীয় রাজধানীর শেষ স্মৃতিচিহ্ন। শত্রুর আক্রমণ থেকে রক্ষায় রাজধানীর চারপাশে খনন করা হয়েছিল গভীর পরিখা। 12শো শতাব্দীর মাঝামাঝি প্রলয়ঙ্করী ভূমিকম্পে পরিখার এক পাশ ভরাট হয়ে যায়, দেবে যায় রাজধানীর সব ভবন। অবশিষ্ট 3 ধারের জলাশয় পরবর্তীতে হয়ে ওঠে নীলদরিয়া। দেখার জন্য আলছি, ঘুরতে ভালো লাগে। স্টিমার আছে, চতুর্মুরাদে নদী আছে। রাজা নীলাম্বরের এটা রাজপ্রাসাদ ছিল এবং কেউ বলে, কিছু লোক বলে যে এটা নাকি তার যুদ্ধক্ষেত্রে ট্রেনিং সেন্টার নাকি ছিল। রাজার সেই রাজধানী কালের পরিক্রমায় শুধু মলিনই হয়নি, সংরক্ষণের অভাবে এখন তা ধ্বংসের পথে। 93 একরের নীলদরিয়ার একটি অংশ প্রভাবশালীদের দখলে। নেই কোনো নিরাপত্তা বা লাইটিং, যত্রতত্র চোখে পড়ে ময়লার ছড়াছড়ি। এতে ক্ষুব্ধ দর্শনার্থীরা। সংস্কার যদি হতো, এই 93 একর একটা সরকারি খাস জায়গা যেখানে আছে, সেখানে সরকার শুধু নামমাত্র একটা ইজারা দিয়েই শেষ করে দিচ্ছে। অর্থ বরাদ্দ করে এবং পর্যটন শিল্প গড়ে তুলতে পারে, তাহলে এখান থেকে অনেক রাজস্ব আয় হবে। শুধু রাজার চিহ্নই নয়, নীলদরিয়ার সাথে জড়িয়ে রয়েছে কুরাইশ বংশের পীর হযরত শাহ ইসমাইল গাজীর স্মৃতিও। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক স্থানটির এমন দুরবস্থায় আশাহত গবেষক ও সংশ্লিষ্টরা। এটা যেমন আমাদের ইতিহাস এবং প্রত্নতত্ত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাশাপাশি এর ইতিহাসটা যদি আমরা ছড়াই দিতে পারি সবার মাঝে, তাহলে এই অঞ্চলের অজানায় অনেক বিষয় আমরা জানতে পারবো। যেহেতু ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত প্রভাবিত এবং গুরুত্বপূর্ণ এলাকা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি কর্মপরিকল্পনায় রাখবে ইনশাল্লাহ। এটি পুরাকীর্তি এবং পাশাপাশি প্রত্নতাত্ত্বিক খননের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। এই নীলদরিয়া শুধু ইতিহাসের প্রাচীনতম ধ্বংসাবশেষ নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠশালা। এখনও এই নির্জনতায় কান পাতলেই শোনা যায় রাজা নীলাম্বরের সেই শাসনামলের গল্প। এখানকার সবুজে ঘেরা পরিবেশ আর রাশি রাশি জলাশয়ের নান্দনিক দৃশ্যের ঢেউয়ের পরতে পরতে আছে পর্যটনের অপার সম্ভাবনা। কিন্তু যুগের পর যুগ ধরে সরকারি উদ্যোগের অভাবে সেই সম্ভাবনা থমকে আছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, নীলদরিয়া, রংপুর।